সাদাপ নূরকে নিয়ে রুমে নিয়ে বিছানার কাছে আসতে সাদাপের মোবাইল ফোন বেজে উঠল। নূরকে ধীরে ধীরে বিছানায় বসে বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো হুমায়ুন রহমানের ফোন। ফোনের দিকে তাকিয়ে সাদাপ ভ্রুজোড়া কুঁচকাল। নূর মুচকি মুচকি হাসছে সাদাপের বিরক্তি ভরা চেহারা দেখে। সাদাপ বলল, কোথাও নড়বি না, এখানে থাকবি, দাঁড়া কথা বলে নি। বলে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল সাদাপ। নূরের সামনে বাবার সাথে এভাবে কথা বলা যাবে না, যেভাবে সাদাপ সাধারণত বলে। ফোন রিসিভ করতেই হুমায়ুন রহমান বললেন, তোর জন্য কত কিছু করতে হচ্ছে, মিথ্যা পেশারের নাটক বানিয়ে এখন শুয়ে থাকা লাগছে, অথচ এসেছি বগুড়ায় একটু ঘুরতাম ফিরতাম, তা না এখন 7টার মধ্যে দেখ শুয়ে পড়তে হয়েছে কারণ আমি অসুস্থ। সাদাপ মুচকি এসে বলল, তো এমন কি হয়েছে, শুয়েই তো আছো, তোমাকে তো আর জগিং করতে বলিনি, আরামে শুয়ে আছে তাতেও সমস্যা? ও, আরাম করে শুয়ে আছি তাই না? অসুস্থ রোগীর মতো চুপচাপ পড়ে শুতে হচ্ছে, না একটু হাঁটাচলা করতে পারছি, না একটু কিছু করতে পারছি, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর তোর মুখে খুব হাসি পাচ্ছে, বলল হুমায়ুন রহমান। সাদাপ এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, এবার ফোন রাখো, আগামীকাল তো চলেই আসছো, ছেলের জন্য না হয় 2টা দিন একটু কষ্ট করলে কি এমন করেছো বলো শুনি, আমিও তোমার জন্য 2 দিন পরে 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 শুয়ে থাকবো, খুশি? এবার এবার ফোন রাখো, আমার অনেক জরুরি কাজ আছে। বলে সাদাপ ফোন রেখে দিল। ফোন রেখে পিটপিট করে হাসছে। ওপাশের রিয়াকশন আর জানার ইচ্ছে নেই, জানে এই মুহূর্তে শুধু বকাঝকা করবে। সাদাপ মুড নষ্ট করতে চাইল না। ভিতরে তার নূরজাহান বেগম তার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফোন সাইলেন্ট করে ভিতরে ঢুকলো সাদাপ। এদিকে সন্ধ্যার নাস্তা শেষ করে 8টা নাগাদ উপরে চলে গেল সাইমন। সাইমন উপরে যেতে 15-20 মিনিটের মধ্যে হঠাৎ রুমে ঢুকলো রিমা। সাইমন রিমাকে দেখে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তুই আমার রুমে কি করছিস, কেন এসেছিস? রিমা অবাক হয়ে জানতে চাইল, কি করছি মানে? তুমি যখন আমার রুমে যেতে হঠাৎ হঠাৎ, তখন কি কাউকে বলে যেতে, জিজ্ঞেস করে যেতে? তাহলে আমার কেন জিজ্ঞেস করে আসতে হবে তোমার রুমে ঢোকার জন্য? সাইমন চুপ করে রইল। সাইমন জানে রিমার মন খারাপ, মেজাজ গরম হয়েছে, সারাদিনও কোনো খোঁজ খবর নেয়নি। তাই সাইমন এদিক ওদিক তাকিয়ে বলল, না মানে বড় আম্মু বা অন্য কেউ যদি দেখে ফেলে তাই বলেছি। আচ্ছা বল, কেমন আছিস, কি করেছিস সারাদিন? তুই তো চাস আমি যেন তোকে না জ্বালাই, তাই আজকে জ্বালাই নেই। সাইমনের নরম কণ্ঠা কথাগুলো শুনে রিমার কেন যেন মন খারাপ হয়ে গেল। কান্না কান্না পাচ্ছে রিমার অনেক, কিন্তু কিন্তু কান্না করতে পারছে না। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আসলে পৃথিবীর নিয়মে এটা, প্রিয়জনের কাছ থেকে পাওয়া অবহেলা কেউ সহ্য করতে পারে না, হোক সেটা 1 মুহূর্তের বা 1 দিন। রিমাও যেন সহ্য করতে পারছে না। যে ছেলে সারাদিন ওর পিছনে ঘুরঘুর করতো, সেই ছেলে সারাদিন ওর একটু খোঁজ নেয়নি। এমনকি রিমা ফোন দিয়েছে, সেই ফোন ব্যাক পর্যন্ত করেনি সাইমন। সাইমন উঠে এসে রিমার সামনে দাঁড়ালো। রিমা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই প্রথম রিমা ঝগড়া নয়, চুপচাপ দাঁড়িয়ে আছে। সাইমন একটু মুচকি হাসলো। হেসে বুড়ো আঙ্গুল দিয়ে রিমার থুতনিটা একটু উপরের দিকে তুলে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার চোখে পানি টলমল করছে, যে কোনো মুহূর্তেই নিচে পড়ে যাবে। এদিকে রুমে ঢুকে দেখলো নূর বিছানা থেকে নামবে ঠিক কেমন সময় তাড়াহুড়ো করে এসে আবার নূরকে ধরে বলল, বিছানা থেকে নামা যাবে না নূরজাহান বেগম, আপনার সেলিম এখন প্রস্তুত, সব ঝামেলা মিটিয়ে এসেছি। বলেই পকেট থেকে ফোনটা বের করে দেখালো ফোন সাইলেন্ট করে রাখা হয়েছে। তারপর বলল, প্রয়োজন হলে অফ করে রাখবো, তবুও নূরজাহান বেগমকে আজকে বিছানা থেকে নামতে দেব না। বলেই যেই নূরকে ধরতে যাবে অমনি নূর বলে বসলো, সরে থাকুন বলছি, না হলে আমি আমার বাবাদের বলে দিব, নালিশ করব আপনার নামে। সাদাপ মুচকি এসে সাথে সাথে নূরের শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল, বল তোর বাবাদেরকে কি বলবি? সাদাপ এভাবে তোর শাড়ি খুলেছে। তারপর আর একটু টেনে নূরকে সামনে এনে নূরের বুকে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, কি বলবি? তোর সাদাপ ভাই তোকে এখানে কামড় দিয়েছে, বল,
আর কি বলবি? আচ্ছা, এটা বল গত রাতে সাদাব ভাই তোকে কিভাবে। আর কথা বলে শেষ করতে পারলো না সাদাব। নূর তার আগে কান বন্ধ করে বলল, চুপ করুন, কিছু বলবো না। বাবাদের চুপ করুন প্লিজ। সাদাব নূরের দিকে তাকিয়ে কিছুক্ষণ দুষ্ট হাসলো, তারপর ধীরে ধীরে নূরের কানের কাছে ঝুঁকে এসে বলল, যাকে ইচ্ছা তাকে বল, কোনো সমস্যা নেই। আমি আমার বউকে আদর করব, সোহাগ করব, কামড় দিব, শাড়ি খুলবো, শাড়ি পরিয়ে দিব, যা ইচ্ছা তাই করব, দেখি কার বাবারা আমাকে আটকাতে পারে। বলেই নূরের গালে চুমু খেলো সাদাব। নূর শিহরণে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেললো। শরীরে কোথাও যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে নূরের। থরথর করে কাঁপছে নূরের দেহমন। সাদাব অস্থির হলো আর একটু ঘনিষ্ঠ হয়ে নূরের ঠোঁটের কাছে আসতে হালকা করে একটি চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলেই বলল, কি আছে তোর মধ্যে নূর? তোর থেকে আমি বের হতে পারছি না। এই নেশার ঘুরে মনে হয় আমাকে জীবনে ছাড়বে না। কেন এত আসক্ত আমি তোর প্রতি নূর, বলতে পারিস? বলে আবারও একটি চুমু খেলো থুতনিতে সাদাব। নূর কোনো কথাই বলতে পারছে না, থরথর করে কাঁপছে, চোখ দুটো বন্ধ করে আছে। সাদাব আবারও বলল, কেন মনে হয় এক মুহূর্ত তোকে না দেখলে যেন আমার আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর আলো আমার জন্য অন্ধকার হয়ে যাবে। তুই যেন শুধু আমার রক্তে না, আমার রুহের সাথে মিশে গিয়েছিস তুই। এক মুহূর্তে তুই না থাকলে মনে হবে এই রুহু যেন আর থাকবে না, উড়াল দিয়ে কোথাও চলে যাবে। বলে আরো একটু ঘনিষ্ঠ হয়ে নূরের ঠোঁটে গভীর ভাবে চুমু এঁকে দিল সাদাব। নূর যেন নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেল, খামচে ধরল সাদাফের শার্টের কলার। সাদাফ নূর ছেড়ে দিয়ে নূরের হাত দুটো নিজের হাতের বন্ধনে নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেতে খেতে বলল, কালকে তো চলেই যাবে, আজকের রাতটা নূর, আজকের রাতটা তুই আমাকে সঁপে দে নিজেকে, আমার কাছে নিজেকে সঁপে দে নূর। বলেই নূরকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল সাদাব। সাইমন রিমার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, তাকা আমার দিকে। রিমা তাকালো, চোখ দুটো জ্বলে টইটুম্বর, যে কোনো মুহূর্ত গঙ্গা যমুনা ভাসিয়ে ফেলবে। সাইমন বুড়ো আঙ্গুল দিয়ে রিমার চোখে পানিগুলো মুছতে মুছতে বলল, একেবারেতেই তো আছি, কোথাও কি গিয়েছি? তোর চোখের সামনে আছি, তাহলে এত রাগ করছিস কেন শুনি? নিশ্চয় আমি ফোনের সামনে ছিলাম না, থাকলে তোর ফোন অবশ্যই ধরতে পারতাম। বিকেল বেলায় তোর ফোন দেখেছি, তখনই আমি সাথে সাথে নাস্তা খাওয়ার বাহানায় নেমেছি, যাতে তোকে একটু দেখতে পারি। সরাসরি তাকাইনি, কথা বলিনি, কিন্তু আমার দৃষ্টি জোড়া তোর দিকে নিবদ্ধ ছিল। হ্যাঁ, হয়তো সরাসরি দেখিনি, আর চোখে দেখেছি। তুই কি আমি একটু বুঝতে পারিসনি? আমার নজর, আমার মন কি চাই, কিছুই বুঝতে পারিসনি? তোর কি মনে হয় যে ছেলে দিনভর তোর পিছনে ঘুরঘুর করতো, সেই ছেলে হঠাৎ আজকে থেকে বাইরে যাচ্ছে না, বাসায় আছে, অথচ তোকে একবারও ডাকেনি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি বোঝার চেষ্টা করেছিস? কারণ আমার কাছে আর 1 বছর সময় আছে। 1 বছর পর ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তারপর তোর বাবার সামনে গিয়ে দাঁড়াবো। যদিও আমার চাচা বড় আব্বু হয়, কিন্তু তারপরও তোর বাবা তো মেয়ে জামাই হিসাবে আমাকে পছন্দ করে কিনা, আমাকে উপযুক্ত মনে করে কিনা, আমাকে তো যোগ্য হতে হবে না? রিমি এবার মুখ খুললো, বলল, তোমাকে কি এসব কথা আম্মু বলেছে? সাইমন হাসলো, হেসে বলল, যে বলুক, কথাগুলো তো সত্যি। এবারে ছেলে হিসেবে আমি ঠিক আছি, টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটি মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য, শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়ানোর জন্য, সারা জীবন তোকে মাথায় করে রাখার জন্য আমার কি নিজস্ব কোনো যোগ্যতা আছে রিমা? এই মুহূর্তে বিয়ে করে বাবাদের ঘাড়ে ফেলা ছাড়া আমার আর কি যোগ্যতা আছে বল? সাদাব ভাইকে দেখ না, বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের গাড়ি, নিজের ফ্ল্যাট, সবকিছু উনার, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যদি আর সাদাব ভাইয়ের জায়গায় থাকতাম, আমি কি করতাম? আমার তো সাদাব ভাইয়ের কাছে বা বাবাদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে রাত বাজে 10টা। ব্যালকনিতে নূরকে কোলে নিয়ে দোলনায় সাদাব বসে আছে। নূর বারবার নামতে চাচ্ছে, কিন্তু সাদাব ছাড়ছে না, বলছে, যতক্ষণ আমি দোলনায় বসে থাকবি, এভাবে আমার কোলে বসে থাকবি। সাদাব নূরকে নিজের কোলে
পাথালো কোলে বসিয়ে জড়িয়ে ধরে নূরের কানে ফিস ফিস করে বলছে, নূর একটি কথা বলবি? নূর বলল, হুঁ। সাদাব বলল, আমি তো তোকে ভালোবাসি বললাম, আজকে না হয় তুইও বলে দে। প্লিজ বল নূর, একবার আমাকে বল ভালোবাসি। নূর লজ্জা পাচ্ছে আর একটু জোরে সাদাবকে জড়িয়ে ধরল, যেন সাদাব নূরের চেহারা দেখতে না পারে। নূর চোখ বন্ধ করে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বাসি তো। সাদাব নূরের কানে কানে ধীরে ধীরে ঘোর লাগা কণ্ঠে বলল, বাসি তো মানে কি? কি বাসিস? নূর লজ্জানত অবস্থায় বলল, ভালো। সাদাব বলল, ভালো কি? পুরোপুরি বল। নূর বলে উঠল, উফ, ভালোবাসি 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 বলেছি, হয়েছে এবার? সাদাব জোর করে নূরের হাত ছাড়িয়ে গলাটা সরিয়ে নূরের চোখে চোখ রেখে বলল, হয়নি, এভাবে না, আমার চোখে চোখ রেখে বল, সাদাব তোমাকে ভালোবাসি। নূরের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল সাদাবের কথা শুনে। কি বলছে এই লোক? নূর নাকি বলবে সাদাব তোমাকে ভালোবাসি? ইহজন্মেও কি সম্ভব? এ কথা বলার আগেই নূর মরে যাবে না লজ্জায়? উনি কি বুঝে না? লজ্জা পায় নূর। নূর কোনো মতো আমতা আমতা করে বলল, প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি এভাবে আপনাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে আসবে না। সাদাব বলল, প্লিজ একবার বল, চোখ বন্ধ করে একবার বলে ফেল, তারপর আর জিজ্ঞেস করবো না, তারপর তো যেভাবে ইচ্ছা হয় সেভাবে ডাকবি, প্লিজ একবার বল সাদাব তোমাকে ভালোবাসি। নূর চোখ জোড়া বন্ধ করে ফেললো, আমতা আমতা করছে, কোনোভাবে মুখ দিয়ে বের হচ্ছে না। অনেক চেষ্টা করছে নূর, বলার চেষ্টা করলো, সাদাব ভাইয়া। সাদাব বলল, আবার ভাই? নূর বলল, না না সরি, আরেকবার বলছি, তো তোমাকে সাদাব বালা ভালোবাসে। বলে চুপ হয়ে গেল নূর। লজ্জায় দুই হাত দিয়ে চোখ জোড়া ডেকে ফেললো। নূরের ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সাদাব তাকিয়ে রইল সদ্য ভালোবাসি বলা তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে। কাল বিলম্ব না করে সাথে সাথে সাদাব আঁকড়ে ধরল নূরের ঠোঁট জোড়া। কিছুক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি নূর, ভীষণ ভালোবাসি, শুনছো আমার নূরজাহান বেগম, তোমার সেলিম তোমাকে ভীষণ ভালোবাসে। বলেই নূরকে জড়িয়ে ধরলো। নূরের সাথে সাথে আঁকড়ে ধরলো সাদাপের গলা। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে নূরের অনেক দেরি হয়ে গেল, প্রায় 11টা। অনেক রাত পর্যন্ত ওরা জেগেছিল, গল্প করেছে। গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছে ভোরবেলার দিকে বলতে পারবে না নূর। এখনো ঘুমে ডুলু ডুলু অবস্থা, যেন চোখ মেলে তাকাতেই পারছে না। সাদা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে রুমে এসে দেখলো নূর এখনো চোখ খোলার চেষ্টা করছে। নূর কোনো রকমে চোখ হালকা একটু খুলে বিছানা থেকে উঠে বসলো। শাড়ির অবস্থা যা তা, কোনো মতে কুচি লেগে আছে, আঁচল পড়েছিল আরেক জায়গায়। নূর সাথে সাথে সাদাবকে দেখে আঁচলটি টেনে বুকে নিয়ে সুন্দর করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সাদাব তাকিয়েছিল নূরের দিকে, নূরের এলোমেলো চুলের দিকে, এলোমেলো শাড়ির কুচি, সবকিছুর দিকে। শাড়ির প্রত্যেকটা বাজ নষ্ট হয়ে গিয়েছে সেগুলোর দিকে তাকিয়ে সাদাব নিজেকে যেন ভাগ্যবান মনে করলো। এরকম সকাল কখনো সাদাব দেখতে পাবে যেন আগেই ভাবতে পারতো না। খালি মনে হতো যদি না হয় তখন কি হবে। মনে হতো কখনো নূরকে ঘুম থেকে উঠে সকালবেলা নিজের বুকে দেখবে, এই ভাগ্য কি সাদাফের হবে? যদি অবুঝ নূর বড় হয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে, এই বয়ে ছোটবেলা বিয়েও করে ফেললো। যদিও নূর এখনো জানে না ছোটবেলার বিয়ের কথা, কিন্তু যদি নূর বড় হয়ে রাজি না হতো তাহলে কি করতো সাদাফ? ভাবতেই বুকের ভিতরে যেন আগুন জ্বলে উঠলো সাদাফের। না না, আর যাই হোক, এই ভাবনাটা সাদাব ভাবতে চায় না। নূরের জন্মই হয়েছে শুধু ওর জন্য। এই জীবনে নূর শুধু নূর ওর, আর একমাত্র ওরই হবে। কখনো অন্য কোনো কিছু ওদের মধ্যে আসতে পারবে না। নূর সাদাপের জীবনে থাকবে না, এই কথা যেন সাদাপ কল্পনাও করতে পারে না। সাদাপ সাহেবের নাস্তা রেখে সাথে সাথে নূরের কাছে দাঁড়িয়ে এসে নূরের সামনে হাঁটু ভেঙে বসলো। বসে ধীরে ধীরে কুচিগুলো সুন্দর করে দিতে লাগলো। গুছিয়ে কোমর থেকে গোছাটা ছাড়িয়ে আবার সুন্দর করে গুছিয়ে সুন্দর করে কোমরে গুছে দিল কুচিগুলো। আঁচলটায় হাত দিতেই নূর দৌড়ে ফেললো হাত। বললো, কি করছেন সকাল সকাল? সাদাব বলল, চুপ করে দাঁড়িয়ে থাক, দিনভর শুধু বাজে চিন্তা, আর যা পারিস না তা করতে যাস কেন? শাড়ি
আঁচলটা নিয়ে সুন্দর করে ভাঁজ করে আবার নূরের বুকে দিয়ে দিল। তারপর বলল, এবার ঠিক আছে, তোর এই শাড়ি পরার জন্য হলেও জীবনে আমাকে দরকার, কারণ আমি না থাকলে ঠিকঠাক মতো শাড়ি গুছিয়ে রাখতে পারবি না। কে ঘুরবে তোর পেছনে পেছনে? শাড়ির কুচি ঠিক করে দাও, বুকের আঁচল ঠিক করে দাও। ঠিক করে দেওয়ার জন্য এগুলো এলোমেলো আপনি করেছেন, ভুলে যাবেন না। আর সকালে ঘুম থেকে উঠে যখন দেখেছেন আমার শাড়ি বুকের আঁচলের এরকম বেহাল অবস্থা, তখন কেন ঠিক করে দিয়ে যাননি? ফট করে নূর কথাটি বলে ফেলল, হ্যাঁ, এলোমেলো করার জন্য আমাকে দরকার, এগুলো গুছিয়ে দিতেও আমাকে দরকার। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোকে আমি এইভাবে দেখেছি, শাড়ি কুচি গুলো খুলে আছে, এখানে পড়ে আছে, বুকের আঁচলটা আরেক সাইডে পড়ে আছে, আমার দেখে খুব ভালো লেগেছিল। সেজন্য তোকে আমি ঠিক করে দিয়ে যাইনি, আমি বারবার এসেছি, তোকে এইভাবে দেখেছি, দেখে আমার ভিতরে কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই উদ্দীপনা নিয়ে আমি আবার রান্নাঘরে কাজ করতে গিয়েছি। হয়েছে খুশি এবার? আস্তে আস্তে কথাগুলো বলল সাদাব। নূর বলল, ছি, আপনার মাথায় শুধু বাজে চিন্তা, বলে ওয়াশরুমের দিকে গেল নূর। সাদাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। দেখতে দেখতে নূর কেমন যেন একটু বড় হয়ে গেছে। এখন উল্টো অনেক কথা বলে, আগে তো শুধু ভয়ে কাছুমাছু হয়ে থাকতো। এটাই হয়তো বিয়ের প্রভাব, এখন মুখে মুখে তর্ক করে নূর। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হলো নূর। দুজন মিলে নাস্তা করতে বসলো। সাদাব বলল, আজকে বিকেলে চলে যাবে। শুনেই নূর তাকালো সাদাফের দিকে। সাদাফের মন খারাপ, নূরেরও মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বিকেলে চলে যাবে। এইভাবে আর হয়তো দুষ্টু মিষ্টি সংসার করা হবে না। বাবা না থাকলে হয়তো দেখা হবে বাহিরে গিয়ে চুপি চুপি, কিন্তু দুজনের মধ্যে ঝগড়াঝাটি মিট না হওয়া পর্যন্ত একসাথে থাকতে পারবে না। নূরের মন খারাপ দেখে সাদাব বলল, মন খারাপ করতে হবে না, আমি আমার বেগম নূরজাহানকে ঠিকই কোনো না কোনো বাহানায় নিয়ে আসবো আমার কাছে। নূর চোখ তুলে তাকালো সাদাফের দিকে। নূর জানে নিয়ে আসবে, কিন্তু এভাবে তো আর একসাথে থাকা হবে না, খুনসুটি সুন্দর একটি সংসার হবে না। যদি সবকিছু ঠিক হয়ে যায় বাবাদের সাথে, সাদাব ভাইয়ের সাথে, তাহলে সাদাব ভাই ওই বাড়িতে চলে আসবে, কিন্তু এই বাড়ির এই স্মৃতিগুলো অনেক মিস করবে নূর। কারণ ওই বাড়িতে কখনোই আর দুজনে এইভাবেই এই বাড়িতে যেমন এলোমেলো ভাবে থেকেছে সেরকম করে থাকা হবে না। কখনোই সাদাব ভাইয়া ওই বাড়িতে এই বাড়ির মতো রান্না করে সকাল বিকাল খাওয়াবে না। শুধুমাত্র নূরের থাকবে না, সেখানে আরো অনেক মানুষ থাকবে। সাদাব ভাই সকাল 9টা থেকে 5টা অফিস থাকবে। নূরের সারাদিন সাদাফের জন্য অপেক্ষায় থাকবে। সন্ধ্যা যখন সাদাব ভাই অফিস থেকে ফিরবে, নূর সাদাব ভাইকে কফি দিবে। সাদাব ভাই সারাদিন ক্লান্ত থাকবে, একটু দুষ্টু মিষ্টি কথা বলে হয়তো সাদাব ভাই ঘুমিয়ে যাবে, কিন্তু এখনকার মতো সারাদিন নূরকে মাথায় করে রাখবে না। নূরও মনে মনে আসলো এই চিন্তা। সাদাব অবাক হয়ে জানতে চাইল, কি ভাবছেন বেগম নূর? নূর বলল, না, কিছু না। সাদাব বলল, ঠিক আছে, তাহলে খা, একটু পরে গোসল করে ফ্রেশ হয়ে রেস্ট নিবি, বিকেলের দিকে দিয়ে আসতে হবে। বিকাল 5টার মধ্যে হয়তো বাবারা চলে আসবে। 11টায় বগুড়া থেকে রওনা করেছে, তাই বেশি সময় লাগবে না আসতে। তারা আসার আগে তোকে দিয়ে আসতে হবে। সকালের নাস্তা কমপ্লিট করে নূর বায়না ধরলো, আজকে নূর রান্না করবে। সাদাব কোনো ভাবে রাজি না নূরকে রান্না করতে দিতে। না জানি এই মেয়ে রান্না করতে গিয়ে কি কি করে ফেলবে। সেই সাদাবকে পেছনে পেছনে ঘুরতে হবে। তাই সাদাব বলল, কোনো প্রয়োজন নেই নূরজাহান বেগম, আমি রান্না করব। নূর যথেষ্ট বায়না ধরে রাজি করিয়ে ফেললো রান্না করবে। নূরকে সব শিখিয়ে দিচ্ছে সাদাব। পিছন থেকে নূরকে জড়িয়ে ধরে কি করে সবজি কাটতে হয়, কি করে তরকারি কাটতে হয়, সবকিছু শিখাচ্ছে। নূর লজ্জা পাচ্ছে। হঠাৎ করে সাদাবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওই বাড়িতে তো কখনো আপনি রান্না করে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেন না? সাদাব নূরের কথা শুনে অবাক হয়ে গেল। বলল, কেন, তুই কি চাস তুই যখন রান্না করবি আমি ওই বাড়িতেও তোকে পিছন থেকে এসে জড়িয়ে ধরি, তোকে রান্না শিখাই? নূর হাসিচোখ মাথা নাড়ল। সাদাব জানে নূর বাচ্চা মেয়ে, ওর ভিতরে সে বাচ্চা মোটা থাকবে। সাদাব বলল, অবশ্যই, আমার বেগম নূরজাহান যখন বলেছে, নূরজাহান বেগমের কথা তো ফেলা যাবে না।
যখন সবাই ঘুমিয়ে যাবে রাত্রেবেলা, তখন তুই যখন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে যাবে, আমাদের রোমান্স শেষ করার পর যখন আমার অনেক ক্ষুধা লাগবে, তখন তুই যখন রান্না করবি, তখন আমি পিছন থেকে এসে তোকে জড়িয়ে ধরবো, চুমু খাবো, এখানে ওখানে কামড়ে দেবো। খুশি এবার? নূর মুচকি এসে মাথা দুলিয়ে হাঁ বোঝালো। সাদাব নূরের কাঁধে চুমু খেয়ে নূরকে আরেকটু জোরে জড়িয়ে ধরে বলল, প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম চাহিদা থাকে, বউ যখন রান্না করবে স্বামী পেছন থেকে এসে রোমাঞ্চ করবে, বউয়ের পেছনে পেছনে ঘুরবে। কিন্তু আসলে বাঙালি সংসারগুলো এরকম হয় না, তাই না? যৌথ সংসার যৌথ সংসার যেমন, ওই বাড়িতে যখন তুই রান্না করবি আমি টেবিলে বসে থাকবো, আমার মনটা তোর কাছে পড়ে থাকলেও মনে হবে মা আছে, ছোট আম্মু আছে, বাবা আছে, তোর ভাই আছে, আমার বোন আছে। সবার সামনে এসব করা যাবে না, তাই হয়তো চুপচাপ বসে থাকবো, কিন্তু মনটা পড়ে থাকবে তোর কাছে। নূর খুশি হলো, চুপচাপ সব কাজ গুছিয়ে করতে লাগলো। সাদাব একইভাবে নূরকে জড়িয়ে ধরে রাখলো, কারণ কখন আবার নূরকে কাছে পাবে তার ঠিক নেই। দেখতে দেখতে এভাবে বিকেল গড়িয়ে এলো, নূরের যাওয়ার সময় হয়েছে। গাড়িতে বসে আছে নূর। সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, মন খারাপ? নূরের চোখ টলমলো। আসলে মন খারাপ কেন যেন নূরের একটু যেতে মন চাইছে না এই বাড়ি থেকে, মন চাচ্ছে সাদাবের সাথেই থাকবে। সাদাব বলল, মন খারাপ করিস না, আমি তোকে আবার নিয়ে আসার ব্যবস্থা করব। রহমান বিলাই গাড়ি থামাতেই দেখলো হুমায়ুন রহমান ও ফজলুর রহমান মাত্রই বাসায় পৌঁছেছে, এখনো বাড়ির ভিতরে ঢুকেনি। দুজনই দেখে ফেললো নূর সাদাফের সাথে ছিল। হুমায়ুন রহমান তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান জানে যেহেতু সাদাফের সাথে ছিল, বাড়ির সবাই মিথ্যে বলেছে, তাহলে হুমায়ুন রহমান জানতো যেহেতু সাদাফ হুমায়ুন রহমানের কাছে কোনো কিছুই গোপন করে না। নূর গাড়ি থেকে নামতেই বড় বাবা ছোট বাবাকে দেখে লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে রইল। ফজলুর রহমান বললেন, যাও ভিতরে যাও। নূর চুপচাপ ভিতরে চলে গেল। একবার শুধু তাকালো সাদাফের দিকে, সাদাফ চোখ দিয়ে ইশারা করলো ভিতরে যেতে। নূর ভিতরে চলে গেল, সাথে সাথে গেল ফজলুর রহমানের রুমের দিকে। বাবা এক তো দেখে ফেলেছে সাদাফের সাথে ছিল, দ্বিতীয় যদি জানতে পারে ঠিকঠাক মতো ওষুধ খায়নি, রেগুলার ওষুধগুলো, তাহলে রাগ করবে। সত্যি কথা বলতে নূর প্রেসক্রিপশনের কথা ভুলে গিয়েছিল, তাই টাইম মতো খেতে পারেনি। ফজলুর রহমান হুমায়ুন রহমানের সামনে সাদাবকে বললেন, তোর সাথে আমার কথা আছে। সাদাব হুমায়ুন রহমানের দিকে তাকালো, তারপর বলল, বাবা বলো। ফজলুর রহমান বললেন, কথাগুলো নূরকে নিয়ে, যদি তোর শুনে মনে হয় সবকিছু ঠিক আছে, তাহলে আমার তোদের সম্পর্ক মেনে নিতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি মনে হয় না নূরের কথাগুলো শুনে তোর একটু অন্যরকম লাগছে, মনের কোথাও খটকা লাগছে, তাহলে আজকে এই মুহূর্ত থেকে তুই নূরকে ভুলে যাবি। সাদাব অবাক হলো, বলল, দ্বিতীয় অপশনের কথা চিন্তা করে লাভ নেই, ভুলে যাব সেটা দুনিয়া উল্টো গেলেও সম্ভব নয়। তবে কি বলতে চাও সেটা বলতে পারো। যদি বিষয়টা নূরের সম্পর্কে হয়, জানার অধিকার সবার আগে আমার। এগুলো মুখ ফুটে বললেও সাদাফের বুকের ভিতর কেমন যেন আনছান করছে। এমন কি কথা যে নূরকে ভুলে যাওয়া পর্যন্ত কথা বলছে? ছোট আব্বু, নিশ্চয়ই বড় ধরনের কোনো কথা হতে পারে। এদিকে নূর ফজলুর রহমানের রুমে এসে ব্যাগ থেকে একটি ফাইল বের করলো, যেখানে প্রেসক্রিপশনে আছে। প্রেসক্রিপশনটি হাতে নিয়ে হঠাৎ মনে পড়লো ফাইলটি একটু দেখতে। নূর কিছুই জানে না আসলে কি হয়েছিল ওর, তাই রিপোর্টে কি আছে দেখতে ফাইল খুললো। ফাইলটি খুলে যা যা লেখা আছে নূর কিছুই বুঝতে পারছে না। তাই রিপোর্টগুলো গুগল লিংক দিয়ে ছবি তুললো। গুগলে যখন দিল, তখন রোগের বিশদ বিবরণ লেখা উঠল। নূরের হাত থেকে ফাইলটি পড়ে গেল। নূর সাথে সাথে মোবাইলটি হাতে ধরে বিছানায় বসে পড়ল। চোখ দিয়ে অজর ধারায় পানি চড়তে লাগলো, যেন বাকরুদ্ধ হয়ে গেছে নূর। নূরের মুখে কোনো কথা নেই, কোনো চিৎকার বা কান্নার শব্দ, বানান কিছু ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর নূরের চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কোনো কথা বলতে পারছে না, যেন একদম স্থির হয়ে গেছে, যেমন নদীর
পানি একদম স্থির, কোনো ঢেউ নেই, কোনো গতি নেই, কোনো কিচ্ছু নেই। চুপচাপ স্থির হয়ে বসে আছে, শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে নূরের। নূর কখনো মা হতে পারবে না, এটা কখনো মা হতে পারবে না, এটা মানতে নূরের এত কষ্ট হচ্ছে। তাহলে সাদাব ভাই যখন জানবে নূর মা হতে পারবে না, সাদাব ভাই কি করবে? নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। সারা জীবন নূরের মুখের দিকে তাকিয়ে সাদাব ভাই এই কষ্ট মেনে নিবে, নূর জানে। এটাও তো জানে সাদাব ভাই বাচ্চা কত পছন্দ করে। বলেছিল বাচ্চা আব্বু বলে ডাকবে। সাদাব ভাইয়ের খুব শখ। এখন কি হবে? নূর যে সেই শখ কোনোদিনও পূরণ করতে পারবে না। সাদাপের বাবা ডাকার ইচ্ছা কখনোই নূরের মাধ্যমে পূরণ হবে না। কি করে নূর এই অপূরণীয় ক্ষতি মেনে নিবে, যে ক্ষতি কোনোদিনও সাদাপের নূর পূরণ করতে পারবে না। সবকিছু তো ঠিক ছিল, কত সুন্দর সুখে শান্তিতে যাচ্ছিল। হঠাৎ করে কেন এমন ঝড় নেমে আসতে হলো নূরের জীবনে? নূর শুধু ভাবছে, উপরের দিকে তাকালো। আল্লাহর কাছে অভিযোগ করার ইচ্ছে তো নেই, কিন্তু আল্লাহর কাছে যেন মনে মনে বলছে, আমার সাথে কেন এমন হলো? কেন আমি মা হতে পারবো না? অন্য কোনো অসুখ তো আমাকে দিতে পারতো, এই অভিশপ্ত অসুখ আমাকে কেন দিল আল্লাহ? যেখানে উপর থেকে দেখলে তো মনে হবে সুস্থ, কিন্তু ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে। যখন সবাই জানবে তখন সবাই কত আফসোস করবে। নূরকে সান্ত্বনা দিবে, কেউ নূরকে অবজ্ঞা করবে, কেউ ভাঞ্জা বলে খোঁটা দিবে। কি করবে নূর? সাদাব ভাই বা কি করে মেনে নিবে নূরের এই কষ্ট? আচ্ছা, সাদাব ভাই যখন বাহিরে যাবে, 10 জনের সাথে মিশবে, সবার কোলে বাচ্চা দেখবে, তখন কি সাদাব ভাইয়েরা আফসোস হবে না? উনিও চাইলে বাবা হতে পারতো, কিন্তু নূর মা হতে পারবে না, তাই সাদাব কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না। নূর মুখ বুজে 2 হাত দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না নূরের আর্তচিৎকার। এদিকে ফজলুর রহমান তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফ শক্ত হয়ে থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে কেমন যেন ভয় লাগছে সাদাফের। না জানি আব্বু কি বলবে, কি শোনার জন্য অপেক্ষা করছে। সাদাফ চুপচাপ দাঁড়িয়ে রইল ফজলুর রহমানের দিকে তাকিয়ে। ফজলুর রহমান কোনো বনিতা করলেন না, হুমায়ুন রহমানের দিকে তাকালেন। একবার তাকিয়ে সাদাফের দিকে তাকিয়ে বলল, নূর যদি কখনো মা হতে না পারে, তারপরেও কি তুই নূরকে এখন যেভাবে ভালোবাসিস সেইভাবে ভালোবাসা আর সম্মান দিয়ে মেনে নিবি? সাদাব চমকে তাকালো হুমায়ুন রহমানের দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। দুই ভাই যুক্তি করে সাদাফের সাথে মজা করছে কিনা, কিন্তু হুমায়ুন রহমানের চোখ দেখে সাদাব বুঝতে পারল না, ফান না। হুমায়ুন রহমান কি আগে থেকে জানে কিনা ভাবলো সাদাব। তারপর ঘুরে আবার ফজলুর রহমানের দিকে তাকালো, তাকিয়ে বলল, কি বললো? আমি কি ভুল শুনলাম? আরেকবার বলো তো, কি বললে? আমি মনে হয় ঠিক মতো শুনতে পাইনি, আরেকবার বলতো আব্বু। নুরির কি হয়েছে? ফজলুর রহমানের ভিতরে কান্না যেন ধলা পাকিয়ে আসছে, যেন গলার শ্বাস রোধ করে রেখেছে কেউ, বলতে পারছেন না। আবারও শক্ত হয়ে বললেন, যদি নূর কখনো মা হতে না পারে, তাহলে কি তুই নূরকে এইভাবে ভালোবেসে সম্মানের সাথে আগলে রাখবি, যেমন এখন রাখতে চাচ্ছিস? সাদাফের পা দুটো থেকে যেন মাটি সরে গেল, বা মাথার উপর থেকে যেন আকাশ কোথাও সরে গেল। সাদাব শূন্যে ভাসছে, আলগা লাগছে সব, যেন নিজেকে স্থির রেখে দাঁড়াতে পারছে না। সাদাফের সামনে থাকা পিলারে সাদাব শরীর বার ছেড়ে দিয়ে পিঠ ঠেকিয়ে বলল, কি বললে তুমি? তোমার মা হতে পারবে না? কে বলেছে? কোন ডাক্তার বলেছে তোমাকে? কে বলেছে? কোন ডাক্তার বলেছে সেটা বড় কথা নয়, আমি বলছি, আমার মুখের কথা শোন। তুই কি করবি যদি এ কথাটা সত্যি হয়? জানতে চাইল সাদাব। ফজলুর রহমান। সাদাব এক মুহূর্তে দেরি না করে সাথে সাথে উত্তর দিল, এখানে আমার কিছু করা না করার প্রশ্ন কোত্থেকে আসে? সবকিছু আগে থেকে যেমন চলেছে তেমনি চলবে। যেভাবে আমি আগেও নূরকে মাথায় করে রেখেছি, এখন আমি নূরকে মাথায় করে রাখবো। কিন্তু তোমাকে এই কথা কে বলেছে ও মা হতে পারবে না? কোন ডক্টর বলেছে? সাদাব হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে কান্না কান্না কণ্ঠে বলল, আমার তো কোনো সমস্যা নেই বাবা, নূরের বাচ্চা হোক বা না হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। তুমি তো জানো আমার শুধু নূরকে দরকার, এই পৃথিবীতে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আমার নূর, ও তো এটা সহ্য করতে পারবে না বাবা, ও তো শুনলে পাগল হয়ে যাবে বাবা। আমি সবকিছু হাসি হাসি মেনে নিব, আমার কাছে এটা কোনো বড় ব্যাপারই না। আমার কাছে শুধু নূর ম্যাটার করে। নূরকে আমি পেয়েছি, আমার পৃথিবীতে আর কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু নূরকে তো বোঝাতে পারবো না বাবা, নূর তো ভেঙে পড়বো। ওকে কে বুঝাবে? আল্লাহ আমাকে কেন কোনো কঠিন অসুখ দিল না বাবা? কেন নূরকে এই সমস্যা দিতে হলো? সমস্যাটা আমার দিত, আমি বাবা হতে না পারতাম। আমি জানি নূর আমাকে কখনো ছেড়ে যেত না।
কিন্তু নূরকে কেন দিতে হলো বাবা? নূর তো ওর এই কমতি সহ্য করতে পারবে না। ও আমাকে বাবা ডাক শোনাতে ব্যর্থ। এই অপূর্ণতা নূর মেনে নিতে পারবে না বাবা। আমি জানি আমার নূরকে ও কোনোদিনও সহ্য করতে পারবে না। বলে সাথে সাথে হুমায়ুন রহমানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সাদাব। ফজলুর রহমান সাদাবের কাঁধে হাত রাখলেন, তারপর হাত রেখে বললেন, শক্ত হও সাদাব। আলহামদুলিল্লাহ, শক্ত হ সাদাব। তুই আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাহলে নূরের কি হবে? আমরা ওকে বাইরে নিয়ে যাব, ভালো ভালো ডাক্তার দেখাবো, ট্রিটমেন্ট করাবো। আমি শুধু তোর অভিমত জানতে চেয়েছিলাম। এখন আমার ভিতরে কোনো সংশয় নেই। নূর তো ছিল, তোরই থাকবে। নূর তোর ছিল, তোরই থাকবে। তোর হাতে আমি নূরকে তুলে দেব। কিন্তু নূরকে কি করে সামলাবো আমার তো কিছুই মাথায় আসছে না সাদাব। যেখানেই চিকিৎসা করাতে যাই না কেন নূরকে তো জানাতেই হবে। ওকে না জানিয়ে তো চিকিৎসা করানো সম্ভব নয়। এতদিন না জানিয়ে আমি ওকে এটা সেটা মিথ্যে বলে নানান বাহানায় ওষুধ খাওয়াতে পেরেছি। ও ছোট ছিল, এখনো ছোট নয়, এখনো বিবাহিত, এখনো সবকিছু বুঝবে, সবকিছু জানতে চাইবে। এখন ওকে আমি কি কি উত্তর দিব সাদাব? সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে জড়জড়িয়ে কান্না করে দিল। এই বয়স সাদাফেরও। সাদাব জানে কারো কোনো কিছু যায় আসে না। নূর মা হতে পারলো কি পারলো না, সাদাফের তো কিছুই যায় আসে না। কিন্তু নূর ওর অনেক কিছু যায় আসবে। কারণ সাদাব জানে ছোট ছোট বাচ্চা অনেক পছন্দ। নূর তো ভেবেও রেখেছে বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা হবে, ওর অনেকগুলো বাবু হবে। ও তো এটা প্ল্যান করে রেখেছে সবগুলো বাবু বাড়িতে ঘুরে বেড়াবে, ছোটাছুটি করবে। সব থেকে কিউট বাবুটা সাদাবকে বাবা বলে ডাকবে। মনে করতে সাদাফের নিজের উপরে রাগ হলো। কেন সেদিন বলল সাদাফের বাবা ডাক শুনতে অনেক পছন্দ। মনে হচ্ছে নিজের কথা যদি নিজেই ফিরিয়ে নিতে পারতো। এখনই তো নূর এটাই চিন্তা করবে, সাদাবকে কখনো বাবা ডাক শোনাতে পারবে না। তাই ও যে নিজে নিজে কি হীনমন্যতায় ভুগবে আর কিছু ভাবতে পারছে না সাদাব। নিজের মাথার চুল নিজে খামচে ধরল। হুমায়ুন রহমান সাদাবকে বলল, সাদাব, কেউ দেখে ফেলবে। এই মুহূর্তে নূর ভিতরে গিয়েছে, এই মুহূর্তে আমি চাচ্ছি না জানাজানি হোক। আমরা আগে ডাক্তারের সাথে কথা বলবো, সব ঠিক থাকলে নূরকে বুঝাবো, তারপর চিকিৎসা শুরু করবো। এইভাবে যদি নূর শুনে যায়, ওকে বুঝানো, ওকে কন্ট্রোল করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সাদাব বুঝতে পারলো হুমায়ুন রহমান বা ফজলুর রহমান কি বলছে। চোখের পানি মুছে নিল সাদাব। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আব্বু, আমার কোনো সন্তান প্রয়োজন নেই। তোমরা তো জানো, আমাকে ছোটবেলায় দেখে থেকে দেখেছো, আমার শুধু নূরকে প্রয়োজন। নূরকে আমার হাতে দিবে না, আমার কাছে রাখবে না, এ কথা স্বপ্নেও ভেবো না। এরপরে নূরের জন্য কি করা উচিত, নূরকে কিভাবে বুঝাবো, কিভাবে চিকিৎসা করব, সবাই মিলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। কিন্তু নূরকে আমার কাছ থেকে দূরে রাখবে না, এ কথা স্বপ্নেও কখনো ভেবো না বাবা, তাহলে আমি মরে যাব সত্যি। ফজলুর রহমান সাদাকের হাত ধরে আশ্বস্ত করল, তুই আমার ছেলে, ঠিক সেমনি নূর আমার মেয়ে। আমি কখনোই নূরকে তোর কাছ থেকে আলাদা করব না, হয়তো করতামও না। শুধু নূরের এই সমস্যাটার কারণে আমি চাচ্ছিলাম না তোকে কিছু না বলে নূরকে তোর হাতে তুলে দিতে। এখন আমি আশ্বস্ত হয়েছি, নূর তোর ছিল, তোরই থাকবে। তারপর সাদাফের দিকে তাকিয়ে ফজলুর রহমান আরো বললেন, আমাকে ক্ষমা করে দে। শুধু নূরের এই সমস্যার কারণে আমি ইচ্ছে করে তোকে বাড়ি থেকে বের করেছি, যাতে নূরের সাথে তোর ঘনিষ্ঠতা কম হয়। যদি 1%ও চান্স থাকতো যে তুই মেনে নিবি না, শুধুমাত্র সেই সম্ভাবনার জন্য নূর যেন তোর প্রতি আসক্ত হয়ে না যায়, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছি। সাদাব বলল, ক্ষমা চাইতে হবে না বাবা, আমি জানি আমার ভালোর জন্যই করেছ। ফজলুর রহমান বললেন, তাহলে আজ থেকে এ বাড়িতেই থাক, আর যেতে হবে না। সাদাব বলল, না, এই মুহূর্তে না বাবা, আমাকে 2 দিন সময় দাও। আমি 2 দিন একটু একা থাকতে চাই। এই মুহূর্তে যদি আমি নূরের সামনে আসি, হয়তো নূরকে দেখলে আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না বাবা। আর এই মুহূর্তে চলে আসলে নূরেরও সন্দেহ হবে, হঠাৎ তোমরা কেন আমাকে মেনে নিলে। তাই 2দিন সময় দাও। বলে সাদাফ আর দাঁড়ালো না, আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। সাদাফের এখন একাকিত্ব প্রয়োজন, নিজের সাথে নিজের বোঝাপড়া প্রয়োজন। নূরকে কিভাবে মানাবে, কিভাবে বুঝাবে, সেগুলো বুঝাতে সাদাফের একাকিত্বের প্রয়োজন। রাত বাজে 11টা। সাদাফ ফোন হাতে নিয়ে বসে আছে, নূরকে ফোন দিবে, কিন্তু সাদাফের কণ্ঠ ভেজা। কান্না করার কারণে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। তাই ফোন দিবে কি দিবে না ভাবছে, কিন্তু ফোন না দিলে নূর মনে করবে সাদাফ হয়তো ওকে ভুলে গিয়েছে। ফোন দিচ্ছে না, তাই ফোন করে ফেললো সাদাফ।
কয়েকবার রিং হলো কিন্তু নূর ফোন ধরে না। সাদাফের এখন সন্দেহ হচ্ছে নূর কি ঘুমিয়ে গেল নাকি আবার অসুস্থ হয়ে গেল। সাদাফ ব্যস্ত হতে আবারও ফোন দিল। এবার কয়েক রিং হওয়ার পর নূর ফোন ধরল। সাদাফ ব্যঙ্গ কণ্ঠে বলল, কতবার ফোন দিয়েছি, কোথায় ছিলি তুই, ফোন ধরছিলি না কেন? নূরের কণ্ঠ শান্ত এবং স্থির। একদিনে নূর যেন একদম মেসির মেয়ে হয়ে গেছে, ঠিক সেরকম। সাদাফকে বলল, কেন, কোনো কারণ ছিল, কিছু বলবেন? সাদাফ অবাক হলেন, কিছু বলবে মানে? কারণ ছাড়া কি ফোন করা যায় না? জানতে চাইলেন নূরের কাছে। নূরের কান্না চলে আসছে, গলা যেন কেউ ধরে রাখছে। এরকম মনে হচ্ছে, তাও কাঁপা কাঁপা গলায় বলল, যাই তো, বলুন, শুনছি আমি। সাদাফের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল নূরের কথা। আজ এমন লাগছে কেন, কিছুই ভেবে পাচ্ছে না সাদাফ। চলবে তো ভিউয়ার্স, আমার শরীরটা একটু বেশি খারাপ, এজন্য আজকে কয়েকদিন কোনো গল্পই দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।